আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, গত ক্লাস পর্যন্ত আমরা যা দেখছি সেটা আগে একটু রিভিউ করি। আমরা দেখেছিলাম যে আমাদের ইসম পড়ছিলাম, আমরা ইসম বোঝার জন্য আমাদের চারটা জিনিস জানতে হয়। সেখান থেকে আমরা স্ট্যাটাসে আসলাম, অর্থাৎ অবস্থাতে আসলাম। তারপরে অবস্থা আমরা দেখলাম তিন ধরনের: রফা, নাসাব, জার। এরপরে রফা, নাসাব, জার কিভাবে চিনতে হবে সেটাও আমরা দেখলাম। তারপরে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমাদের একটা ছক আছে যেটাকে আমরা নাম দিয়েছি বা ডাকছি হচ্ছে মুসলিম ছক, যেখানে একটা হচ্ছে ছেলেদের ছক আর একটা হচ্ছে মেয়েদের ছক। তো আপনারা কি সবাই ছক দুইটা মুখস্থ করেছেন? জি, করেছি। আচ্ছা। তো এর পরে যাওয়ার আগে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি যে গত ক্লাসে বলেছিলাম সাউন্ড এবং কম্বিনেশন, এটা কি আপনারা সবাই বুঝতে পেরেছিলেন কিনা ভালোভাবে সবাই? যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কনফিউশন থাকে এটা বলতে হবে ক্লাসেই, তাহলে আমি আর একটু পরিষ্কারভাবে অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবো, যেভাবে গত ক্লাসে করেছিলাম তার থেকে হয়তো একটু ভিন্নভাবে। সাউন্ড এবং কম্বিনেশন সবাই বুঝেছিলেন? নাম দুইটা একটু জটিল এখন লাগতে পারে, কিন্তু এখন ওরাই আর কি। কিন্তু আসলে এটার পেছনে বোঝার যে ব্যাপারটা সেটা আসলে অতটা কঠিন না। সাউন্ড হচ্ছে আমাদের, আমি আরেকবার রিপিট করি, যে শব্দের শেষে যে উচ্চারণটা সেটা যদি একটা হরফের উপরে নির্ভর করে, ধরেন একটা হরফের উপরে যে উচ্চারণটা আছে, এইটা এইটা হচ্ছে আমাদের সাউন্ড। ঠিক আছে? যদি উন উনের কারণে শেষের উচ্চারণটা তৈরি হয় শুধুমাত্র, তাহলে হচ্ছে আমাদের সাউন্ড। আর যদি এমন থাকে যে শেষে মুসলিম শব্দটার সাথে আপনারা এই যে আলিফ নুন এগুলা যোগ করেছেন, অর্থাৎ অনেকগুলো হরফ যুক্ত করে একটা যদি উচ্চারণ তৈরি হয়, সেগুলাকে আমরা ডাকছিলাম কম্বিনেশন। তো এটার জন্য আমি যদি এখন একটু নিচে যাই, দেখেন এখানে আমি একটা সারাংশ লিখেছি, দেখেন শুরু থেকে, অর্থাৎ সাউন্ড কি আর কম্বিনেশন কি। তার মানে আমাদের কোন শব্দের শেষে যদি উন, আন, ইন থাকে, সেটা আমাদের কি সাউন্ড নাকি কম্বিনেশন? সাউন্ড। 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 আর এছাড়া যদি শব্দের শেষে আপনার আনি, আইনি, আইনি থাকে, তাহলে কম্বিনেশন। উনা, ইনা, ইনা থাকে, তাহলেও কম্বিনেশন। আর যদি আতুন, আতিন, আতিন থাকে, তাহলেও কম্বিনেশন শব্দের শেষে। এখানে যতটুকু অংশে যে বাংলায় লেখা আছে, উন, আন, ইন, আনি, আইনি, আইনি, এগুলা কিন্তু সব সব উচ্চারণই শব্দের শেষে। আচ্ছা, এখন তাহলে এখানে আমি একটু সারাংশের মতো করে লিখেছি, দেখেন। উন, আন, ইন, এটা হচ্ছে উন থাকলে আমরা জানি রফা, আর আন থাকলে নাসাব, ইন থাকলে জার। এটা তো আমরা দুই ক্লাস আগেই দেখেছি। তার সাথে আমি এক কেন লিখেছি বলুন তো? এক সিঙ্গুলার। সিঙ্গুলার। মানে আমাদের যে মুসলিম ছক ছিল তার প্রথম কলাম থেকে শব্দগুলার শেষের উচ্চারণটা আসছে, এই জন্য আমি এক লিখেছি, অর্থাৎ সংখ্যায় এক বোঝায়। ঠিক আছে? শব্দটা সংখ্যায় এক বোঝায়। তো মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন অথবা মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, এগুলা হচ্ছে এক বোঝায়, একজন বোঝায়। তারপরে আমরা যদি দ্বিতীয় কলামে আসি, আনি, আইনি, আইনি, অর্থাৎ মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, দুইজন মুসলিমাতাইনি। বা হ্যাঁ, দুইজন বা দ্বিবচন থাকলে। হ্যাঁ, মানে দ্বিতীয় কলাম মানে দুই। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা ছেলেদের ছকের, আমি কিন্তু প্রথম দুইটা ছেলে মেয়ে ছক মিলায় একবারেই বলে ফেললাম। এরপরে 3 নাম্বার কলামে আসলে ছেলেদের ছকটা আর মেয়েদের ছকটা একটু আলাদা হয়ে যায়। যদি উনা, ইনা, ইনা থাকে, এটা হচ্ছে ছেলেদের ছক থেকে আসে। তাহলে তিন লেখা মানে হচ্ছে, আমি আগেও বলেছিলাম, তিন মানে হচ্ছে তিন বা তার বেশি আর কি। তো সেটা হচ্ছে আমাদের বহুবচন, উপরে লেখা ছিল ছকে। আর যদি মেয়েদের ছকে আসি, তাহলে শেষের উচ্চারণটা হয়ে যায় আতুন, আতিন, আতিন। এটাও তিন, 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 কিন্তু মেয়েদের ছক বোঝায়। আচ্ছা,
এখন আমি এখানে একটা আপু, জিনিস আমার একটা প্রশ্ন ছিল। আপু, জি আপু, জি বলেন। মেয়েদের যখন আমরা প্লুরালে বলছি আতুন আতিন এটা বলছি, তাহলে কি মেয়েদেরটা সিঙ্গুলারও বলবো না তুন? শুধু কি উন বলবো না তুন বলবো? উন বলবো, কারণ আমরা আসলে উন আর ইনকেই আসলে সাউন্ড বলছি। তো তুন বললে তো আপনার হচ্ছে যে আমাদের যে গোল তাটা, সেটা সহ চিন্তা করা হয়ে যায়। তো এই জি, জন্য আমরা উন আর ইনই বলবো, যাতে আমাদের হচ্ছে ছেলেদের ছকটার সাথে মিল থাকে। ঠিক আছে। ঠিক আচ্ছা, আছে। তো এখন দেখেন, এখানে আসি। এখানে আমি দু একটা শব্দ লিখেছি। দেখেন, মুসলিমানি, এটা আপনারা কি আমাকে বলতে পারবেন যে মুসলিম ছকের কোথায় আছে এই শব্দটা, কোন কলামের কত নাম্বার ঘরে? মুসলিমানি। পুরুষবাচক দ্বিতীয় নাম্বার ঘরে। হ্যাঁ, এটা আর কি। পুরুষবাচকের দ্বিতীয় নাম্বারের একদম উপরের যে শব্দটা সেটা। আর এখানে তো আমাদের কম্বিনেশনটা ডুয়েল কি? হচ্ছে আপু। আপু, এটা কম্বিনেশনটা ডুয়েল। হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই ঠিক বলেছেন। কম্বিনেশনটা হচ্ছে আনি, তাই তো? এখন জি। আরবিতে এরকম কিছু শব্দ আছে যেখানে শেষে আপনারা আনি দেখবেন, যেমন আল্লাহর একটা নাম হচ্ছে আর রহমান। ঠিক আছে। তো রহমান একটা শব্দ। এখন এখানের শেষেও কিন্তু দেখেন, এই যে মুসলিম আনিতে যেমন আনি ছিল, এখানেও কিন্তু এরকম আনি দেখা যাচ্ছে। কিন্তু এটা কিন্তু এখানে কম্বিনেশন না। কারণ আপনাদের মনে আছে কিনা, আমি বলেছিলাম যে মুসলিম শব্দটা হচ্ছে পুরুষবাচক যে ছক, সেটার ক্ষেত্রে বলেছিলাম যে মুসলিম শব্দটা হচ্ছে একটা পরীক্ষামূলক শব্দ। তার সাথে আনি যদি আপনি যোগ করেন তাহলে হচ্ছে আমাদের কম্বিনেশনটা তৈরি হয়। কিন্তু এই শব্দের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এমন না যে রহম, রহম শব্দটার সাথে আপনারা আনি যোগ করে হচ্ছে এটাকে আপনারা কম্বিনেশন পাচ্ছেন, তা না। রহমানি হচ্ছে একটা গোটা শব্দ। ঠিক আছে। রহমানি একটা গোটা শব্দ। যদি আপনি এটাকে ধরলাম কম্বিনেশন বানাতে হয়, তাহলে আপনি এখানে এরকম দেবেন। ঠিক আছে। তখন আপনি বলতে পারেন যে এখানে একটা কম্বিনেশন শেষে এই যে আনি যুক্ত হয়েছে, তখন এটা বলতে পারেন কম্বিনেশন। ঠিক আছে। কিন্তু আসলে তো আমাদের শব্দটা হচ্ছে রহমানি। রহমানি কিন্তু একটা গোটা শব্দ। এমন না যে রহমানির শেষের যে আনিটা এটা কম্বিনেশন। তাহলে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে রহমানি আপনার এর অবস্থা কি, তাহলে আপনারা কি বলবেন? এটা জার বলবো আমরা। যার হ্যাঁ, যার। কিন্তু মুসলিমানি কিন্তু আমাদের কি ছিল? দুই রফা, তাই না? দুই জি, নম্বর জি। কলামের প্রথম শব্দটা রফা ছিল, কিন্তু রহমানি কিন্তু জি রফা না। কারণ এই আনিটা এখানে কম্বিনেশন না, এটা পুরা গোটা একটা শব্দ। ঠিক আছে। কম্বিনেশন যদি যুক্ত হয় এর সাথে যোগ হবে পরে, এখানে এখনো কম্বিনেশন যুক্ত হয়ই নাই। যুক্ত সেরকম হয় আরেকটা শব্দ, আপনার সাথে? এরকম রহমানের সাথে যুক্ত হয়? আমরা কি পাই কোরআন শরীফ এরকম? যতদূর আমি জানি না। আচ্ছা। ঠিক আছে। যেহেতু জি। এটা একটা নাম, রহমানি যেহেতু আল্লাহর নাম, যতদূর আমি জানি না। যদি হুম। থাকে তাহলে আমি ইনশাল্লাহ পরে দেখে বলতে পারবো কারণ ইনশাল্লাহ। এটা তো ডুয়েল হিসেবে ব্যবহার হবে না বোধহয়, তাই না? যেহেতু এটা শুধুমাত্র যেহেতু এটা আল্লাহকে। একটা নাম, হ্যাঁ, জি। তো হয়তো হবে না। আচ্ছা, তারপরে আচ্ছা। যদি দেখেন যে এখানে একটা শব্দ আছে বুরহানি। ঠিক আছে। এটাও বুরহান শব্দটা কিন্তু গোটা একটা শব্দ। ঠিক আছে। এমন না যে এটা শেষে আনি যুক্ত হয়েছে। ঠিক আছে। তো এবং যদি এর যুক্ত অর্থ কি হতো, আপু? বোরহানের অর্থ কি? বুরহান, বুরহান মানে হচ্ছে আপনার প্রমাণ, এভিডেন্স। আচ্ছা, আচ্ছা। জি। এমএস তে মানে হচ্ছে বর্তমান আরবিতে এটার অর্থ হচ্ছে এভিডেন্স। এখন আপনার আমরা যে বলছিলাম পুরানো আরবি, সেটাতেও কি হুম। এভিডেন্স কিনা বা এর কোনো গভীর অর্থ আছে কিনা সেটা আমার দেখতে হবে। ঠিক আছে। জি। আচ্ছা আচ্ছা, তো এরপরে দেখুন যে মুসলিমুনা। ঠিক আছে। এই শব্দটা ছিল আমাদের পুরুষবাচক ছকের 3 নাম্বার কলামের একেবারে উপরের শব্দটা। তো দেখুন, এটা আমরা বলেছিলাম যে মুসলিম শব্দটার সাথে শেষে উনা যোগ হয়ে হচ্ছে মুসলিমুনা হয়েছে। তো এখন সেরকমই দেখুন শেষের অংশটা দেখতে কিন্তু আমি আমি এখানে একটা শব্দ লিখেছি, দেখুন হারুনা।
হারুনা। ঠিক আছে, জি। এখন হারুনাতে কিন্তু এমন না যে শেষের উনাটা হচ্ছে আপনার কম্বিনেশন বা আলাদা করে যোগ হয়েছে, তা কিন্তু না। হার নিজের থেকে কোনো শব্দ না, এমন না যে হারের সাথে উনা যোগ হয়ে হারুনা হয়েছে, না। হারুনা, হারুনা একটা শব্দ, একটা গোটা শব্দ। ঠিক আছে, তার মানে এটাও কিন্তু কম্বিনেশন না। হারুন একজন মানুষের নাম, মুসা আলাইসাল্লামের ভাইয়ের নাম হারুন আলাইসাল্লাম। তো এটা হচ্ছে আপনার কম্বিনেশন না। তো এরকম কিছু শব্দ আছে যেটা শেষটা দেখে মনে হবে যে মনে হয় এটা তো কম্বিনেশন, কিন্তু আসলে তা না। ঠিক আছে, তাহলে হারুনা শব্দের অবস্থা যদি আমি বলতে বলি, তাহলে কি বলবেন আপনারা? নাসাব। নাসব। নাসাব হ্যাঁ, আপু। কারণ আ বা আন মানে হচ্ছে নাসব নাসব। অবস্থা। হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু নোট লিখবো। আপনাদেরকে লিখতে হবে একটু, আমরা প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করব, তারপরে লিখবো। এখন আপনাদের মনে হতে পারে যে এটা তো স্ক্রিনে লেখা আছে, আপনারা স্ক্রিনশট নিতে পারেন, কিন্তু আমি বলবো যে আপনাদের যদি হাতে লেখা থাকে নোটে, তাহলে আমার মনে হয় ভালো, মনে থাকবে বেশি। তো আমরা একটা একটা লাইন করে দেখব, তারপরে হচ্ছে ব্যাখ্যা করব, আর সেই সাথে আপনারা লিখবেনও সাথে। আমি অনুরোধ করব সবাই যেন লিখেন হাতে কলমে, আপনাদের একটা নোট খাতা থাকা ভালো। আচ্ছা, তো এইখানে দেখুন যা পয়েন্ট লেখা আছে স্ট্যাটাসের ব্যাপারে আমাদের মূলত এগুলাই জানতে হবে আপাতত। ঠিক আছে, তো এগুলার কিছু আমরা পড়েছি, কিছু আমরা সামনে পড়বো, এখনো পড়িনি। আজকে যদি লেখার পরে সময় থাকে তাহলে নতুন একটা টপিক শুরু করব, আর যদি না থাকে, কারণ আমি চাচ্ছি যে নতুন টপিকটা শুরু করলে এক ক্লাসেই সেটা পুরাটা বলতে, দুই ভাগ যাতে না হয়ে যায়, আজকে অর্ধেক কালকে অর্ধেক, এরকম যাতে না হয়। তো লেখার পরে যদি আমাদের হাতে সময় থাকে তাহলে আমরা হয়তো ইনশাল্লাহ শুরু করব। ঠিক আছে, নতুন আরেকটা টপিক। আচ্ছা, তো যেভাবে লেখা আছে সেভাবে লিখতে পারেন যে স্ট্যাটাসের ব্যাপারে বা অবস্থার ব্যাপারে আমাদেরকে যা যা জানতে হবে। ঠিক আছে, তো আমি একটা একটা করে পয়েন্ট বলবো, ব্যাখ্যা করবো, এরপর আপনাদেরকে জিজ্ঞেস করবো যে আপনারা লিখেছেন কিনা। ঠিক আছে, আচ্ছা, প্রথমত 1 নম্বর পয়েন্ট হচ্ছে স্ট্যাটাসের ধরন বা অবস্থার ধরন। আপনারা চাইলে স্ট্যাটাসের বদলে অবস্থাও লিখতে পারেন, একই কথা। ঠিক আছে, যার যেটা সুবিধা। তো অবস্থার ধরন হচ্ছে কয় কয় ধরনের আমরা জানি, অবস্থা কয় ধরনের? 3 ধরনের। তিন ধরনের: রফা, তো আমি নাসব, জার। রফা নাসব জার। মানে হচ্ছে রফা, না মানে হচ্ছে নাসব, আর যা মানে হচ্ছে জার। আচ্ছা, তারপরে এটা আমরা সবাই বুঝলাম। আচ্ছা, স্ট্যাটাস বা অবস্থার ধরন হচ্ছে তিনটা: রফা, নাসব, জার। 1 নম্বর পয়েন্টের মানে এটাই। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেভাবে চিনবো, অর্থাৎ একটা শব্দ দেখলে আমরা অবস্থাগুলা যেভাবে চিনতে পারি। চিনবো হচ্ছে মুসলিম ছক থেকে। ঠিক আছে, অবস্থা চিনবো হচ্ছে মুসলিম ছক থেকে। এখন মুসলিম ছকে 2 ধরনের জিনিস আমরা দেখে আসছি। নাম্বার এ দেখুন, নাম্বার এ হচ্ছে শেষের সাউন্ড। সাউন্ড কি কি ছিল আমাদের? উন আন ইন। হ্যাঁ, এটা ছিল আমাদের শেষের সাউন্ড। ঠিক আছে, এটা আমরা বুঝলাম। এই পর্যন্ত সবাই মোটামুটি লিখেছেন? জি না, আপু। আচ্ছা শেষ করিনি। আচ্ছা, শেষ হলে আমাকে বলুন, তাহলে আমি সামনে যাচ্ছি ইনশাল্লাহ। জি আপু, শেষ। আচ্ছা, তাহলে শেষের এরপরে বি নাম্বারে আসি আমি, 2 এর বিতে। সেটা হচ্ছে শেষের কম্বিনেশন। কম্বিনেশন আমি দেখুন পাশে লিখেছি আগে খুঁজবেন, এই কথাটার মানে কি? আগে কম্বিনেশন খুঁজবো, না পেলে সাউন্ড। হ্যাঁ, না পেলে সাউন্ড। আচ্ছা, কম্বিনেশনে আবার আমাদের অনেক কয়েকটা ধরন ছিল, 3টা ধরন ছিল। তো প্রথম ধরনটা ছিল যে 2 এর কম্বিনেশন, মানে হচ্ছে আনি, আইনি, আইনি, অর্থাৎ আমাদের মুসলিম ছক, ছেলেদের ছক আর মেয়েদের ছক দুইটারই আমাদের দ্বিতীয় কলাম যেটা, সেটার কথা আমি এখানে বুঝাচ্ছি। অর্থাৎ মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, আর হচ্ছে মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 এর কম্বিনেশন। 2 এর মানে হচ্ছে দুই, সংখ্যায় 2 বোঝায়। ঠিক আছে, 2 জন বোঝায়। আচ্ছা, এরপরের পয়েন্টে আসি। এরপরের পয়েন্টটা হচ্ছে 3-এর কম্বিনেশন। 3-এর কম্বিনেশন প্রথমটা যেটা লেখা আছে দেখুন 2 নম্বর লাইনে, এখানে এটা হচ্ছে উনা, ইনা, ইনা,
এটা কোন ছক থেকে আসে, পুরুষবাচক নাকি স্ত্রীবাচক? পুরুষবাচক। হ্যাঁ, পুরুষবাচক ছকের শেষের কলামটার তিনটা শব্দ মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, সেটা বোঝানো হচ্ছে। শুধু শেষের উচ্চারণটা এখানে লেখা উনা, ইনা, ইনা। তারপরের পয়েন্টে আমরা আসি, যদি এ পর্যন্ত আপনাদের লেখা হয়ে থাকে। ঠিক আছে। জি। আচ্ছা, তারপরেরটাও কিন্তু তিনের কম্বিনেশন, কিন্তু মেয়েদের ছকের কম্বিনেশন, যেটা আমাদের পুরুষদের ছক থেকে একটু পরিবর্তন হয়ে গিয়েছিল। সেটা হচ্ছে আতুন, আতিন, আতিন। মেয়েদের ছকের 3 নম্বর কলাম মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। এটা হচ্ছে মেয়েদের কম্বিনেশন, তিন বা তার বেশি। এখন এই পর্যন্ত আমাদের পড়া হয়েছে, এই পর্যন্ত আমরা খুব ভালোভাবে বুঝি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। এরপরে সি নাম্বার পয়েন্টটা দেখেন, 2-এর সি, সর্বনাম এসব কিছুই মানে না। এটা আপাতত এখন আপনারা লিখে রাখবেন আপনাদের নোটে। এটা আমরা এখনই বুঝবো না, এটা বুঝতে আমাদের বেশ কয়েক ক্লাস পরে গিয়ে আমরা বুঝবো যে এটার মানে কি। এখনই না, এটা এখন আপনারা জাস্ট লিখে রাখেন নোটে, সর্বনাম এসব কিছুই মানে না। এসব কিছু মানে না বলতে মানে এই রুলগুলি সর্বনামে অ্যাপ্লাই এটা করা আমরা, যায় না, তাই হ্যাঁ আপু? এটা, হ্যাঁ জি, ঠিকই বলেছেন। যখন আমরা সর্বনাম দেখবেন, আমরা পড়া শুরু করব, তখন দেখবেন যে আসলে মানেটা কি। তখন আচ্ছা। আপনারা যাতে এই পয়েন্টটা মনে থাকে যে সর্বনাম এসব কিছুই মানে না। আপাতত শুধু এটা লিখে রাখেন, এটা নিয়ে এখন চিন্তা করার দরকার নেই। এটা আমরা পরে পরিষ্কার হবো যে এটার মানে কি, ইনশাআল্লাহ। আমার একটা কোয়েশ্চেন ছিল, যে আপনি যখন এন্ডিং কম্বিনেশন বলেছেন, যেটা এ আম, এতে আম, শেষের সাউন্ড, না সরি, শেষের কম্বিনেশনে যে আগে খুঁজবেন, আগে যদি খুঁজে আমরা এটা কোনো না পাই, তাহলে কি আমরা ধরে নিব এটা সাউন্ড? জি, প্রথমে যদি আপনারা সমাধান করতে পারেন যে আপনি যে শব্দের দিকে তাকাচ্ছেন সেটা ইসম, তাহলেই তো আপনি হচ্ছে সাউন্ড কম্বিনেশন এসব আলোচনায় আগাবেন, তাই তো? ইসম জি। ছাড়া তো এই আলোচনায় যাওয়ার কোনো প্রশ্নই নেই। যদি ইসমে দেখেন যে কম্বিনেশন নাই, কম্বিনেশন খুঁজলেন পেলেন না, তাহলে বুঝবেন যে ওটা সাউন্ড। সাউন্ড, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে হালকা বনাম ভারী। এটাই আমাদের পরবর্তী পড়ার বিষয়, শেখার বিষয়। এটা আমরা দেখি আজকে ধরতে পারি কিনা, না হলে পরের ক্লাস ইনশাল্লাহ। হালকা বনাম ভারী, এটা আমরা খুব বিস্তারিত পড়বো ইনশাল্লাহ। শুধু নামটা এখন লিখে রাখুন, হালকা বনাম ভারী। আর 4 নাম্বারে আসি আমরা। 4 নাম্বার আরেকটা টপিক, সেটা হচ্ছে নমনীয়তা। এটা আমরা পরে পড়বো। নমনীয়তা 3টা ধরনের হতে পারে। নমনীয়তার মানে কি, এখানে কি বুঝাচ্ছি, সবকিছু পরবর্তীতে বোঝানো হবে ইনশাল্লাহ, এখন শুধু লিখে রাখেন নোটে। একটা হচ্ছে পুরোপুরি নমনীয়, 2 নাম্বার হচ্ছে আংশিক নমনীয়, 3 নাম্বার হচ্ছে অনমনীয়। ঠিক আছে, সবাই কি লিখেছেন? এক সেকেন্ড আপু। জি আপু। আচ্ছা, তো একটা শব্দের অবস্থার ব্যাপারে আমাদের মূলত, অবস্থা বুঝতে গেলে আমাদের মূলত এই জিনিসগুলাই পুরোপুরি জানা লাগবে, যার মধ্যে 2 নাম্বার পর্যন্ত আমাদের মোটামুটি জানা শেষ। যদিও 2-এর সি যে পয়েন্টটা, এটা আমরা পরবর্তীতে জানবো। আচ্ছা, এখন দেখি আমরা হালকা বনাম ভারীতে একটু যাওয়া যায় কিনা। আচ্ছা, শুরু করি, দেখি কতটুকু যেতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, দেখুন, আমরা তো মুসলিম ছক পড়েছি মোটামুটি আমরা সবাই, এখন আমরা আমাদের মুখস্থ আছে মুসলিম ছক। এখন দেখেন মুসলিম ছকের এটা, এই শব্দটা কোথায় আছে বলুন তো, মুসলিমুন। রফা, সিঙ্গুলার, হ্যাঁ মেল। মানে, হ্যাঁ ওয়ান আমরা, ওয়ার্ড। হ্যাঁ পুরুষবাচক ছকের একেবারে প্রথম শব্দ ছিল আমাদের এটা। ঠিক আছে, এখন মুসলিমুনকে আমি বললাম মুসলিমু। ঠিক আছে, তারপরের শব্দ আমাদের ছিল মুসলিমান, মুসলিমানকে আমি বললাম মুসলিমা। মুসলিমিন ছিল তারপরের শব্দ, সেটাকে আমি বললাম মুসলিমি। ঠিক আছে,
আপাতত এই তিনটা দেখি। তো দেখুন তো, মুসলিমুন আর মুসলিমু দুইটা শব্দের মধ্যে একটু পরিবর্তন ঘটে গেছে না? পরিবর্তনটা কি? আম, মুসলিমুনটা একটাতে হচ্ছে তানবিন একটাতে হারাকা। হালকা। মুসলিমুন শব্দটাতে কিন্তু তানবিন ছিল, অর্থাৎ বলতে পারেন যে মিমের মাথার উপরে দুইটা পেশ ছিল, একটু ভারী, ওজনটা একটু বেশি। কিন্তু আমি যখন এটাকে মুসলিমু লিখলাম, তখন আমি একটা পেশ কম করে দিলাম, বলা যায় যে মিমের মাথার উপর থেকে ওজনটা একটু কমে গেছে বা একটু হালকা হয়ে গেছে। ঠিক আছে? তার মানে মুসলিমুন হচ্ছে আমাদের ভারী, ভারী শব্দ, আর মুসলিমুন হচ্ছে আমাদের ভারী শব্দ, আর মুসলিমু হচ্ছে আমাদের সেটার হালকা চেহারাটা। ঠিক আছে? মুসলিমুন শব্দের হালকা চেহারাটা হচ্ছে মুসলিমু, মানে একটু হালকা করে দিলাম। সেরকমই মুসলিমান ছিল আমাদের একটু ভারী, যেহেতু শেষে দুইটা জবর। মুসলিমা যখন লিখে দিলাম তখন হয়ে গেল একটু হালকা। মুসলিমিন ছিল একটু ভারী, মুসলিমি করে দিলে হয়ে গেল একটু হালকা। ঠিক আছে? তার মানে আমরা, আমি যদি শুধু প্রথম কলামটার কথা বলি, পুরুষবাচক আপনার যেই আমাদের ছকটা ছকটা ছিল, শুধু যদি সেটার কথা বলি, প্রথম যেই কলামটা ছিল মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, শব্দগুলা কি ভারী ছিল নাকি হালকা? ভারী। ভারী। ভারী ছিল। তো হালকা করলে হয়ে যাচ্ছে মুসলিমু, মুসলিমা, মুসলিমি। আচ্ছা, এবার দ্বিতীয় কলামে আসি। দ্বিতীয় কলামে আমাদের ছিল মুসলিমানি, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি। মুসলিমানিকে আমি লিখে দিলাম মুসলিমা। দেখুন শেষে কিন্তু আমি একটু একটু টান দিয়ে পড়লাম, কারণ শেষে কিন্তু আমাদের একটা আলিফ আছে। ঠিক আছে? এই এই মুসলিমা আর এই মুসলিমা দুইটা কিন্তু আলাদা শব্দ। ঠিক আছে? এটা হচ্ছে মুসলিমা, জলদি শেষ করে দিলাম আমি, আর আমি এখানে শেষে পড়তে গিয়ে একটু টান দিলাম, একটু সময় নিলাম। মুসলিমা, কারণ হচ্ছে শেষে একটা আলিফ আছে। তো মুসলিমানিকে আমি লিখলাম মুসলিমা। তারপরে আমাদের পরের দুইটা শব্দ ছিল মুসলিমাইনি, মুসলিমাইনি, নাসাব আর জার একই ছিল দ্বিতীয় কলামে। তো মুসলিমাইনিকে আমি লিখলাম মুসলিমাই, শুধু শেষের যে নুনটা ছিল সেটাকে সরায় দিলাম। ঠিক আছে? মুসলিমানিতেও শেষের যে নুনটা ছিল সেটাকে সরায় দিছি, মুসলিমাইনিতেও শেষের যে নুনটা আছে সেটাকে সরিয়ে দিলাম। ঠিক আছে? তার মানে মুসলিমানি হচ্ছে আমাদের ভারী, মুসলিমা হচ্ছে আমাদের হালকা, মুসলিমাইনি হচ্ছে আমাদের ভারী, মুসলিমাই হচ্ছে আমাদের হালকা, আবার মুসলিমাইনি হচ্ছে আমাদের ভারী যদি জারের কথা বলি 3 নম্বরে, মুসলিমাই হচ্ছে আমাদের হালকা শব্দটা। ঠিক আছে? এই হচ্ছে দ্বিতীয় কলাম। আচ্ছা, এরপরে যদি 3 নম্বর কলামে আসি, পুরুষবাচক যে ছকটা ছিল আমাদের, সেখানের আমাদের রফা যে 3 রফা যে শব্দটা, সেটা ছিল মুসলিমুনা, মুসলিমুনা। এখানেও কম্বিনেশনের ঠিক আগের মতোই, আগের দুইটার মতো নুনটা যদি আমি বাদ দিয়ে দিই, দিয়ে যদি আমি বলি মুসলিমু, একটু টান দিয়ে বললাম কারণ শেষে একটা ওয়াও আছে। ঠিক আছে? এই শব্দ আর এই শব্দ কিন্তু আলাদা, উচ্চারণটা করতে হবে আলাদা করে। তো মুসলিমু হচ্ছে আমাদের মুসলিমুনা শব্দের হালকা চেহারা যেটা, সেটা। তার মানে মুসলিমুনা হচ্ছে ভারী, মুসলিমু হচ্ছে হালকা। এখন যদি আমি পুরুষবাচক যে ছকটা ছিল আমাদের মুসলিম ছক, সেটাকে যদি আমি এখন হালকা করে বলি, তাহলে হবে কিছুটা এরকম: মুসলিমু, মুসলিমা, মুসলিমি, মুসলিমা, মুসলিমাই, মুসলিমাই, মুসলিমু, মুসলিমি, মুসলিমি। ঠিক আছে? মুসলিমিনাটা আমি অবশ্য লিখি নাই এখানে। মুসলিমিনা হচ্ছে আপনার শেষের নুনটা এগুলার মতোই, ঠিক নুনটা হচ্ছে বাদ পড়ে যাবে, তাহলে থাকবে হচ্ছে মুসলিমি। যদি আমি উপরে উপরে গিয়ে যদি দেখাই, এখান থেকে যদি দেখাই, শুধু নুনটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে? মুসলিমি। তো এইটা হয়ে যাবে হচ্ছে আমাদের মুসলিমিনা শব্দের হালকা যে চেহারাটা, সেটা। তার মানে আমরা দেখলাম যে যদি তানবিন থাকে, ঠিক আছে, দেখুন, যদি তানবিন থাকে, দুই জবর দুই পেশ দুই জেরকে হচ্ছে তানবিন বলে। যদি তানবিন থাকে, সেই শব্দটাকে আপনি যখন হালকা করবেন তখন শুধু তানবিনের একটা অংশ বাদ দিয়ে দেবেন। দুই পেশ থাকলে একটা পেশ বাদ দিয়ে দেবেন, দুই জবর থাকলে একটা জবর বাদ দিয়ে দেবেন, দুই জের থাকলে একটা জের বাদ দিয়ে দেবেন। আর যখন আমার কম্বিনেশন থাকছে, যেমন আনি, আইনি, আইনি যখন থাকছে, বা উনা, ইনা যখন থাকছে, তখন শেষের নুনটা বাদ দিয়ে দিচ্ছি আমরা, বাদ দিয়ে শব্দটাকে হালকা করে ফেলছি। ঠিক আছে? এই পর্যন্ত বুঝতে পেরেছেন?
জি। আচ্ছা, এখন যদি আমরা মেয়েদের ছকটাতে আসি, মেয়েদের ছকটাও নিয়ম একেবারে একই, কোনো কিছু আলাদা নেই। মেয়েদের ছকটার আমাদের প্রথম কলাম নিয়ে যদি প্রথমে কথা বলি, তাহলে আপনারাই বলেন যে প্রথম কলামটা আপনারা হালকা করে পড়বেন কিভাবে। মুসলিমাতু। মুসলিমাতু, মুসলিমাতা, মুসলিমাতা, মুসলিমাতি। ঠিক আছে, তানবিন ছিল, একটা একটা করে বাদ দিয়ে দেবেন। মুসলিমাতু, মুসলিমাতা, মুসলিমাতি। তারপরে যদি আমি বলি দ্বিতীয় কলামটা আপনারা হালকা করে পড়বেন কিভাবে, একই নিয়ম, নুনটা বাদ দিয়ে দেন। তাহলে মুসলিমাতা, মুসলিমাতাই, মুসলিমাতাই। ঠিক আছে, আমি যদি আপনার আমাদের যে ছকটা সেখানে যদি যাই, দেখুন এখানে প্রথম কলামে যদি আমি দেখাই, দেখুন প্রথম কলামে যেটা আপনারা বললেনই, ঠিকভাবেই বলেছেন, যে তানবিন ছিল, একটা করে বাদ দিয়ে দিলাম হালকা করার জন্য। মুসলিমাতু, মুসলিমাতা, মুসলিমাতি। এবার আমরা দ্বিতীয় যে কলামটা সেখানে আসলাম, এখানে এসে একই রকম আগের মতো এই নুনটা শুধু বাদ দিয়ে দেবেন, নুনটা শুধু বাদ দিয়ে দেবেন, নুনটা শুধু বাদ দিয়ে দেবেন কম্বিনেশনে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের হালকা ভার্সন বা হালকা চেহারা, যেটা তাহলে আপু মুসলিমাতানি। যদি সাউন্ড থাকে সেক্ষেত্রে আমরা শুধু একটা করে পেশ জবর জের বাদ দিয়ে দিব, আর কম্বিনেশন থাকলে শেষের যে নুনটা সেটা বাদ দিয়ে দিব। আহ হ্যাঁ, কিন্তু সবসময় না। কেন, এটা আমি এখনই বলছি, দেখুন। তার মানে দ্বিতীয় কলামটা হচ্ছে মুসলিমাতা, মুসলিমাতাই, মুসলিমাতাই। ঠিক আছে, এখন আপনি যদি 3 নাম্বার কলামে আসেন, এখানে কিন্তু আমাদের কোনো নুন নাই। ঠিক আছে, এগুলাও কিন্তু কম্বিনেশন। এই জন্য এখানে আমি এভাবে বলতেছি না যে কম্বিনেশন থাকলেই নুনটা বাদ দিয়ে দেবো। এখন কি বুঝেছেন কেন? জি জি। হ্যাঁ, তার মানে মুসলিমাতুন এইখানেও কিন্তু শেষে তানবিন আছে, কম্বিনেশন কিন্তু তানবিন আছে। তো এইটাকে যদি আপনি হালকা করতে চান, তাহলে আপনি বলবেন মুসলিমাতু, মুসলিমাতি, মুসলিমাতি। ঠিক আছে, তাহলে মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন হালকা হয়ে যাবে, তানবিনের একটা করে বাদ দিয়ে দেবেন। তো এই জন্যই তানবিন থাকলে একটা বাদ দিয়ে দেবেন। আর যদি আপনার কম্বিনেশনের ক্ষেত্রে আনি, আইনি, উনা, ইনা থাকে, তাহলে একটা করে নুন বাদ দিয়ে দেবেন। এভাবে বলাটা হচ্ছে বেশি সঠিক। ঠিক আছে, এভাবে আমরা হালকা করব। এখন কিছু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমাদের মুসলিম ছক যে দুইটা আমরা মুখস্থ করেছি, ছেলেদের আর মেয়েদের, দুইটাই কিন্তু সবগুলা শব্দ ভারী ছিল। ঠিক আছে, এটা তো এতক্ষণ আপনারা বুঝতেই পেরেছেন। ভারী, ভারী ছিল, আমরা মুখস্থ যেটা করেছি সেটা ভারী ছিল। আর একটা শব্দ স্বাভাবিক অবস্থায় ভারী হবে। ঠিক আছে, এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে, এটা আমরা নোটে লিখবো সামনে ইনশাল্লাহ। একটা শব্দ স্বাভাবিক অবস্থায় সবসময় ভারী হবে। যদি শব্দটাকে লাইট মানে হালকা করতে হয়, তাহলে তার পেছনে কোনো না কোনো কারণ থাকতে হবে। ঠিক আছে, যদি কোনো কারণ না থাকে, একটা শব্দ স্বাভাবিক অবস্থায় সবসময় ভারী হবে, এটা হচ্ছে ডিফল্ট। নর্মালি বা স্বাভাবিকভাবে একটা শব্দ সবসময় ভারী হবে। হালকা করতে হলে তার পেছনে আপনার কারণ লাগবে। এবং একটা শব্দকে হালকা করার পেছনে 4টা কারণ থাকতে পারে, যে 4টা কারণ আমরা এখনই জানবো না, আস্তে আস্তে ভবিষ্যতে জানবো। ঠিক আছে, দেখেন আমি একটু ওয়ার্ড ডকে যাই। তার মানে আমি বললাম যে একটা শব্দ যখন আপনি দেখবেন, তার স্বাভাবিক অবস্থা হওয়া উচিত যে সে ভারী হবে। যদি দেখেন যে কোনো কারণে হালকা, পড়তে গিয়ে বা কোথাও যদি দেখেন যে হালকা, তাহলে আপনার বুঝতে হবে যে নিশ্চয়ই এটার পিছনে কোনো একটা কারণ আছে, এবং সেই কারণ 4টা। ঠিক আছে, সেই 4টা কারণ আমরা জানবো। যেমন আমি যদি এখানে 2টা উদাহরণ দিই, দেখুন। এগুলো আমরা আসলে পরে পড়বো, হালকা ভারী নোট। আচ্ছা, দেখুন এখানে আমরা সবাই দুইটা দুইটা লাইন খুব ভালো করে জানি, এটা আমাদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখুন লা ইলাহা, এই শব্দটা কি হালকা নাকি ভারী বলুন তো? হালকা। হালকা। যদি ভারী হতো তাহলে কি হতো? ইলাহান। হ্যাঁ, ইলাহান হতো। তার মানে ইলাহা শব্দটা হচ্ছে
হালকা, এবং এটা হালকা হওয়ার পিছনে ওই যে চারটা কারণের একটা কারণ আছে, যে চারটা কারণ আমরা এখন জানবো না, পরে জানবো। তারপরে যদি আপনি পরের লাইনটাতে আসেন, মুহাম্মদুর রসুল্লাহ, রসুলু শব্দটা কি হালকা নাকি ভারী? হালকা। 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 হ্যাঁ, যদি ভারী হতো তাহলে হতো রসুলুন। রসুলুন। হ্যাঁ, তো এটা হচ্ছে ওই চারটা কারণেরই একটা কারণ, যার কারণে এই শব্দটা হালকা। তার মানে আপনি যখন দেখবেন কোনো একটা শব্দ হালকা পড়তে গিয়ে, কোরআন পড়তে গিয়ে, তখনই যাতে আপনার চোখ ওই হালকা শব্দটার দিকে আটকে যায়। ঠিক আছে, ওই শব্দটা দেখে যাতে আপনার চোখ আটকে যায়। যদি আপনি শব্দটা দেখেন যে হালকা, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটার পেছনে কোনো একটা কারণ আছে। ঠিক আছে। আর স্বাভাবিকভাবে সব শব্দ, সাধারণত বেশিরভাগ শব্দ বা সব শব্দই হচ্ছে আপনার ভারী হবে। হালকা হওয়ার পেছনে তার একটা কারণ থাকতে হবে। ঠিক আছে। আচ্ছা, হালকা ভারীর ব্যাপারে আরেকটা কথা বলে রাখি যে এগুলো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ নোটে লিখবো। তো আগামী ক্লাসেও আপনারা খাতা কলম রাখবেন ইনশাল্লাহ। যে এখানে যখন আমরা কোনো একটা কম্বিনেশন, যেমন আনি, আইনি, উনা, 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 ইনা থাকবে, তখন যখন আমরা ওই শব্দটাকে হালকা করব, তখন শুধু শেষের যে নুনটা, অতিরিক্ত যে নুনটা, সেটা বাদ দেব। ঠিক আছে। যদি শব্দের এমন কোনো শব্দ থাকে যেটার মধ্যেই নুন আছে, তার সাথে হচ্ছে আনি যুক্ত হয়েছে, শব্দের নিজস্ব কোনো নুন আমরা বাদ দেব না, শুধু বাদ দিব আমার যে কম্বিনেশনটা আনি, আইনি, তার সাথে যে নুনটা আছে সেটা বাদ দিব। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। আর যদি তানবিন থাকে তাহলে আমরা দুই জবর, দুই জের, দুই পেশ যদি থাকে একটা করে বাদ দেব হালকা করার জন্য। ঠিক আছে। আচ্ছা, আর এখনো আমাদের হাতে 7 মিনিটের মতো সময় আছে, তাহলে আমি আরেকটা পয়েন্ট বলি। যদি দেখুন, এইখানে যে শব্দগুলো এখানে লেখা আছে সেগুলোর সাথে কোনো আলিফ লাম নাই। ঠিক আছে। আলিফ লাম মানে শুরুতে হচ্ছে আল থাকা, মানে আলিফ লাম থাকা। ঠিক আছে, যেমন আমি যদি এখানে দেই এরকম। ঠিক আছে। যদি কোনো শব্দের সাথে, যদি কোনো শব্দের শুরুতে আলিফ লাম থাকে বা আল থাকে, তাহলে ওই শব্দটা কি হালকা নাকি ভারী, এই প্রশ্নটা আমরা করব না। ঠিক আছে, এটার ব্যাখ্যাটা আমি কালকে দিব, কারণ আজকে মনে হয় না ব্যাখ্যা দিয়ে শেষ করতে পারবো, আমাদের হাতে 5 মিনিট সময় আছে। তো যদি কোনো শব্দের সাথে আলিফ লাম যুক্ত থাকে শুরুতে, আলিফ লাম সবসময় আরবিতে, আরবি শব্দের শুরুতেই যোগ হয়। যদি কোনো শব্দের সাথে আলিফ লাম থাকে তাহলে শব্দটা কি হালকা নাকি ভারী, এই প্রশ্নতে আমরা, এই আলোচনাতেই আমরা আর যাব না। কেন যাব না এটা আমি আগামী ক্লাসে বলবো ইনশাল্লাহ। তার মানে হালকা ভারীর ব্যাপারে কয়েকটা পয়েন্ট হচ্ছে যে একটা শব্দ স্বাভাবিকভাবে ভারী হবে, হালকা হওয়ার জন্য চারটা কারণ আছে, এবং একটা শব্দ হালকা হওয়ার জন্য অবশ্যই একটা কারণ থাকতে হবে। আর যদি শব্দের সাথে আলিফ লাম যুক্ত থাকে তাহলে আমরা এই আলোচনাতেই যাব না বা এই প্রশ্নটাই করব না যে শব্দটা কি হালকা নাকি ভারী। ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন আজকের ক্লাসের ব্যাপারে, আমাদের হাতে 4-5 মিনিট সময় আছে। আপনারা ক্লাসে আমি দেখতে পাচ্ছি যে আজকে 13 জন আছেন। তো সবাই হয়তো কথা বলছেন না, তো সবাই বুঝতে পারছেন কিনা এটা হচ্ছে কথা। যদি বুঝতে না পারেন অবশ্যই প্রশ্ন করবেন। যদি ধরেন মাইক অন করে করতে চাচ্ছেন না, তাহলে কমেন্টে লিখবেন, আমি কিন্তু কমেন্ট দেখি। তো আমি কমেন্টের থেকেও প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু অবশ্যই না বুঝলে বলতে হবে, অথবা যদি আপনারা এমন হয় যে ক্লাসে বুঝেন নাই, হয়তো পরে গিয়ে একটা প্রশ্ন মাথায় আসলো, সেটা আমাদের ওই যে আমাদের যে ডিসকাশন গ্রুপ আছে সেখানে বললে সেখানে উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, আজকে যদি তাহলে আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি শেষ করি। হালকা বনাম ভারী যদি আজকে আপনাদের মনে হয় একটু তাড়াহুড়া হয়ে গেছে, কালকে আমি আবার এটা একটু রিভিউ করব, সমস্যা নেই, আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আমি একটা কাজ দিই আপনাদেরকে, যে আপনারা তো মুসলিম ছক ছেলেদেরটা আর মেয়েদেরটা মুখস্থ করেছেন। এখন আপনাদের কাজ হবে যে ওইটা তো ছিল ভারী, ভারী চেহারা যেটা, সেটা
এখন আপনাদের কাজ হবে যে হালকা যেটা সেটা আপনারা নিজেরা বলতে পারছেন কিনা। একই ছক, শুধু হালকা করে বলবেন, অর্থাৎ মুসলিমু, মুসলিমা, মুসলিমি, মুসলিমা, মুসলিমাই, মুসলিমাই, মুসলিমু, মুসলিমি, মুসলিমি। এটা ছিল ছেলেদের। মেয়েদের ছকে যদি আসি, মুসলিমাতু, মুসলিমাতা, মুসলিমাতি, মুসলিমাতা, মুসলিমাতাই, মুসলিমাতাই, মুসলিমাতু, মুসলিমাতি, মুসলিমাতি। ঠিক আছে? তো এমন হতে পারে যে আমি ক্লাসের মাঝখানে কখনো একজনকে জিজ্ঞেস করলাম যে আপনারা ছেলেদের যে ছকটা, পুরুষবাচক যে ছকটা, সেটার হালকা হালকা যে চেহারাটা সেটা বলুন, অর্থাৎ হালকা করে বলুন। তখন আপনারা এটা বলতে হবে। আবার যদি জিজ্ঞেস করি ভারীটা বলুন, তাহলে যেটা আপনারা অলরেডি মুখস্থ করেছেন সেটা বলবেন। ঠিক আছে? যে কোনো ভাবেই পারতে হবে আর কি। আচ্ছা, তো আজকে যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি ক্লাস শেষ করে দিই, 2 মিনিটের মতো সময় আছে। ঠিক আছে, তাহলে কালকে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। আমি আজকে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।